হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। আমার চ্যানেলে চলছে অফবিট নর্থ বেঙ্গল ট্রাভেল সিরিজ এবং সেই ট্রাভেল সিরিজের প্রথম পর্বটিতে আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম বারামাংবা। বারামাংবাতে গিয়ে আমরা উঠেছিলাম একটি দুর্দান্ত কটেজে এবং সেই কটেজটির নাম হিমালয়ান টি কটেজ। সেই হিমালয়ান টি কটেজের সমস্ত বিবরণ ছিল এই ট্রাভেল সিরিজের প্রথম পর্বটিতে। আজকের এই নতুন পর্বে চলুন একসঙ্গে ঘুরে দেখি শিটং। শিটংয়ে আমরা গেছিলাম কমলালেবুর সিজনে। এই পর্বে মূলত আপনাদের কমলালেবুর বাগান ঘোরাবো, আমরা যে হোমস্টেটিতে ছিলাম তার একটা ট্যুর দেব, নিয়ে যাব অহলদারা এবং চেষ্টা করব ভবিষ্যতের দিনে যারা শিটংয়ে যাবেন তাদের একটা গাইড শেয়ার করতে। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, আজকের এই নতুন পর্বটা ঠিক এখান থেকেই শুরু করা যাক। আকাশ সেদিন সকাল থেকেই ঝকঝকে পরিষ্কার ছিল। আমাদের হোমস্টে হিমালয়ান টি কটেজ যা বারামাংবাতে ছিল, সেখান থেকে আমরা রওনা হলাম শিটংয়ের দিকে। আমাদের সেবকের রাস্তা হয়ে শিটং পৌঁছতে হয়েছিল। আমরা বিরিকদারা থেকে শিটংয়ের দিকে ওপরে উঠে গিয়েছিলাম। তবে আপনারা যারা শিলিগুড়ির দিক থেকে আসবেন অনেকভাবেই ওঠা যায়, তার ব্যাপারে একটু আপনাদের বলে দিই। আপনারা কার্শিয়াংয়ের রাস্তা হয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আসার সময় মংপু, যোগীঘাট এই জায়গাগুলি অনায়াসে দেখে নেওয়া যায়। দূরত্ব খুব বেশি নয়, এই 55-60 কিলোমিটার মতো। টানা এলে 2.5 ঘন্টাতেই পৌঁছে যাবেন, ব্রেক নিয়ে এলে 3.5 ঘন্টা লাগতে পারে। ছোট গাড়ি সাইট সিং করিয়ে শিটং পৌঁছতে 3,500 টাকা নেয়, বড় গাড়ির রেট থাকে 4,500 টাকা মতো। আমরা এবার যেহেতু আগের দিন বারামাংবাতে গেছিলাম, তাই লজিক্যাল চয়েস হিসেবে তিস্তাকে পাশে রেখেই NH10 ধরে বিরিকদারা হয়ে শিটংয়ের দিকে পৌঁছলাম। যখন শিটংয়ে যাচ্ছিলাম দেখলাম রাস্তায় কিন্তু বহু পাহাড়ি মহিলা কমলালেবু বিক্রি করছিল। কমলালেবুর সিজন বলে কথা, এবং এই কমলালেবুর বাগান এবং ফলন দেখতেই কিন্তু আমরাও আলাদা করে এবার শিটংকে রেখেছিলাম আমাদের ট্যুর প্ল্যানে। শিটংয়ে তো আপনারা জানেন অনেকভাবে ওঠা যায়। কিছু মানুষ প্রেফার করে কার্শিয়াংয়ের রাস্তা ধরে যেতে। শিলিগুড়ি দিয়ে যদি আসেন, এখন আরেকটা রাস্তাও যেটা খুব জনপ্রিয়, যেটায় আমরা আছি, মানে সেবকের রাস্তা ধরে আপনারা যখন এগোতে থাকবেন, বিরিকদারা বলে একটি জায়গা পড়ে। বিরিকদারা থেকে যদি বাঁদিকে উঠে যান, ওখান থেকে কিন্তু আপনারা খুব সহজে অহলদারার রাস্তা হয়ে শিটং পৌঁছে যাবেন। স্পেসিফিক্যালি যারা আপার শিটংয়ে কোনো হোমস্টেতে থাকছেন, যেগুলো নামথিং, পোখরি এবং অহলদারার কাছে, সেখান থেকে তো আরোই মানে কানেকশনটা ইজি যদি NH10 হয়ে যান আপনারা। আমরাও সেই রুটটাই নেব। আমরা এখন যেখানে আছি এই সামনে থেকেই বিরিকদারা টার্নিংটা, এখান থেকে আরও 15 কিলোমিটার নেবে। আমরা আজকে যে হোমস্টেটিতে গিয়ে উঠবো, সেই হোমস্টেটা নামথিং, পোখরি এবং আহলদারার মোটামুটি মাঝামাঝি একটি জায়গায় সিচুয়েটেড। একটু আগে যে জিনিসটি বললাম সেটা মাথায় রাখবেন। দরকার হলে হোমস্টে ওনারের থেকে স্পেসিফিক্যালি জেনে নেবেন যে আপনারা যে হোমস্টেটি বুক করেছেন সেটা শিটং 1, শিটং 2 না শিটং 3-তে। সেই অনুযায়ী ড্রাইভার কিন্তু আপনাকে রুট বলে দেবে এবং শর্টেস্ট রুটটা নিতে পারবেন। এইখানে প্রচুর গাছপালা বিক্রি হয়। এই টার্নিংটা এইভাবেই চিনবেন শিলিগুড়ির দিক থেকে এলে। এই রাস্তাটায় কিন্তু অনেকটা চড়াই, মানে আপনারা প্রায় সমতলের কাছে, তিস্তা থেকে পাহাড়ে উঠবেন তো এখানে কিন্তু প্রচুর এরকম গোল 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 ঘুরে যেতে হবে। এবং এই রাস্তার গোটাটা একেবারেই যে খুব ভালো অবস্থায় আছে তা নয়। স্পেসিফিক্যালি অহলদারা এবং শিটংয়ের বিভিন্ন রাস্তার অবস্থা কিন্তু লাস্ট কয়েক বছর ধরেই খুব খারাপ। তার কিছুটাই প্রমাণ পাবেন এই যে দেখুন শুরু হয়ে গেল ভাঙাচোরা রাস্তা। এখানে গাড়ি যদি এরকম বড় গাড়ি হয়, যেরকম আমরা চড়ছি, বোলেরো জাতীয় গাড়ি বা টাটা সুমো গোল্ড, ইনোভা, তাহলেই আরামে ঘুরতে পারবেন। শিটংয়ে সাইট সিইংয়ে গেলে ভালো মতো টের পাওয়া যায় যে রাস্তার খুবই বেহাল অবস্থা এখন। শুরুর দিকে খানিকটা খারাপ রাস্তা পেয়েছিলাম বটে, তবে যত আমরা শিটং 3-এর দিকে এগোতে থাকলাম ততই কিন্তু রাস্তা ভালো হতে থাকলো। শুরুর 15-20 মিনিট সত্যিই খুব খারাপ রাস্তা, তবে তারপরে কিন্তু অতটা সমস্যা হওয়ার কথা নয়। তুলনামূলকভাবে NH10 ধরে উঠলে ঝামেলা কম পাবেন। কার্শিয়াংয়ের রাস্তাটা দূরত্বেও বেশি এবং রাস্তার খারাপের পরিমাণটাও সেই দিকটাতেই বেশি পড়ে। অপূর্ব সুন্দর পাহাড়ি রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। এবার বলা উচিত আমাদের এই ট্রাভেল সিরিজের স্পন্সরের ব্যাপারে। আমাদের এই গোটা উত্তরবঙ্গর যে অফবিট ট্রাভেল সিরিজটি চলছে তা স্পন্সর করেছিল ট্যুর কিংডম। ট্যুর কিংডমই কিন্তু আমাদের হিমালয়ান টি কটেজ,
শিটংয়ের এই স্টে এবং এর পরে যে পর্বে দেখাবো আমাদের কালিম্পং ভ্রমণের অভিজ্ঞতা, তার সমস্তটা আয়োজন করে দিয়েছিল। কোথায় থাকলে ভালো হবে, গাড়ি কি নেওয়া উচিত, ট্যুর প্ল্যান কি হওয়া উচিত, এই সমস্ত বিষয়ে তারাই সাহায্য করেছিল। ট্যুর কিংডমের নাম্বার পেয়ে যাবেন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং আমি যখন কথা বলছি স্ক্রিনেও ফ্ল্যাশ করছি। গুগলে রেটিং চেক করে নিতে পারেন। নর্থ ইস্টে ট্রাভেল এবং ভুটানে ট্রাভেলের জন্য ওনারা একজন আইডিয়াল পার্টনার হতে পারে আপনাদের জন্য, স্পেসিফিক্যালি সেই মানুষগুলির জন্য যারা বাজেট ট্যুর করতে ভালোবাসেন। শিটং যে জন্য বিখ্যাত, কমলা লেবু, সেই একটা কমলা লেবুর বাগান আমার একদম পাশেই। এই দেখুন থোকো থোকো কমলা লেবু হয়ে আছে এই বাগানটিতে। এই জায়গাটাকে ঘিরে হোমস্টেও আছে, প্লাস বাইরেও আসার পথেই তো দেখলেন কত কমলা লেবু ঢেলে বিক্রি হচ্ছে, ছোট থেকে বড়, নানা আকারের, নানা ফর্মের কমলা লেবু। চলুন যাওয়া যাক। এখানে কিন্তু অরেঞ্জ গার্ডেন্সগুলোয় ঢুকতে গেলে অনেক জায়গায় এখন টিকিটেরও ব্যবস্থা করেছে। দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন। $50 করে এন্ট্রি ফিজ নিল গার্ডেনে ঢোকবার জন্য। অবশ্যই কমলা লেবু এখান থেকে আপনি পেরে খেতে পারবেন না, কিন্তু থোকো থোকো হয়ে আছে, মানে পুরো অরেঞ্জ লাগছে। তৃষা, এটা একটা অনন্য অভিজ্ঞতা বল। দারুণ, মানে পাতা দেখা যাচ্ছে না। আমরা এতবার শিটং এ এসেছি, কখনো কমলা লেবুর সিজনে আসিনি। এটা একটা সত্যি দারুণ জিনিস। এখানে একটা ফার্ম মতোই ভাবতে পারেন, গরু মুরগি এনারা পালন করেছেন এবং ভর্তি এরকম কমলা লেবুর গাছ। কমলা লেবু দেখবার বাঙালির এমন নেশা। অহলদারা ভিউ পয়েন্ট আমার পিছনে, এখান থেকে সেই যে জ্যাম লেগেছে, কয়েকশো গাড়ি দাঁড়িয়ে আছে। এই গ্রামীণ রাস্তা কি এত লোড নিতে পারে? আমাদের যেটা হোমস্টে, শীতল হোমস্টে বলে, সেটা এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। লোকেশনগতভাবে ভালো, মানে অরেঞ্জ গার্ডেন্স এবং অহলদারা যারা দেখতে চান তাদের খুব একটা দূরবর্তী জায়গায় যেতে হবে না, একেবারেই হবে না। আমরা দেখি কখন গিয়ে শেষমেশ পৌঁছতে পারি। এক পা করে এগোচ্ছি, এক পা করে থামছি। পৌঁছে গেলাম আজকে আমাদের থাকবার জায়গাটিতে। এই যে হোমস্টেটি দেখছেন, এইটা একটা নতুন, একেবারেই নবনির্মিত হোমস্টে। হোমস্টেটির নাম শীতল হোমস্টে। খুব সুন্দর, বাইরেটা দেখে আপনার কোনো অংশেই এটাকে কোনো হোটেল বা রিসর্টের থেকে কম মনে হবে না। ইয়াং কটেজের রাস্তাটা যেটা, তার পাশেই, যদিও এনাদের গুগলে যেটা পয়েন্ট করা লোকেশন, সেটা কিন্তু ভুল লোকেশন দেওয়া। এইটা হচ্ছে ঠিক জায়গা। এর উল্টো দিকেও আরও কিছু হোমস্টেজ আছে, আপনাদের একটু দেখাই। এই রকম কিছুটা, সামনের রাস্তাটাও কিন্তু বেশ চওড়া, পরিষ্কার। দুজন ছোট সদস্য আছে। এইদিকে এন্ট্রি, ভিতরে যাই। নমস্তে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। বসবার এবং খাবার জায়গার ব্যবস্থাপনা, এদিকে কিচেন হোমস্টেটার। ওপরে যাই। শীতল হোমস্টেতে আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছে, তার বাইরে এরকম সোফা দিয়ে বসবার জায়গা। ওনারা বলছিলেন কাঞ্চনজঙ্ঘা এদিক থেকে দেখা যায়, কাল সকালে বুঝতে পারবো, এখন তো আকাশ পরিষ্কারই থাকে। এই হচ্ছে আমাদের রুম। রুমটি না একদম নতুন তৈরি হয়েছে, মানে খুব ফ্রেশ রুমটা যে বিরাট আহামরি রুম সেরকম নয়, ধরুন একটা ডিসেন্ট বাজেট হোটেলে যেরকম রুম হয় সেরকমই,
কিন্তু আমার কয়েকটা জিনিস চোখে পড়ছে যেটার জন্য ওনাদের কদর দেবো। সেটা হচ্ছে বেশিরভাগ হোমস্টেতে যে জিনিসটা থাকে না সেটা হচ্ছে এই ব্ল্যাঙ্কেটের কাভার, তারপরে এই বেড রানার, এগুলো হোমস্টেতে পাওয়াই যায় না। এরকম কন্ট্রাস্টিং কালারের পিলো, এতগুলো লাইটস, আর একদম সাদা ধপধপে পরিষ্কার দেয়ালটা, মানে যে জন্য রুমটাকে না ছোট হলেও স্পেশিয়াস লাগছে। এইখানের যে রুমের আয়তন, যা ব্যবস্থাপনা, এটা দুজন মানুষের থাকার জন্যই ঠিক। এখানে বেডটারও সাইজ দেখছেন, সাইড টেবিল বলুন, মিরর বলুন, এদিকে দুটো চেয়ার আছে ঘরে, যদিও সেগুলো আমাদের লাগেজেই ভরে গেছে আপাতত। এখানে তো আলাদা করে ওয়ার্ড্রপ কিছু নেই রাখবার মতো, তো এইখানেই সব জিনিসপত্র রাখছি। ইলেকট্রিক কেটেল দিয়েছেন ওনারা, কাঁচের কাপ টাপ দিয়েছে, এদিকে আরেকটা সাইড টেবিল আর কি। আর এই হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া টয়লেট। টয়লেটটিও পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারেই নতুন তৈরি, বুঝতেই পারছি। গিজারও আছে বা অন্যান্য যা সুবিধা হয়ে থাকে একটি বাজেট হোমস্টেতে, তার সবটাই পাবেন। আমাদের এই যে রুম, এই রুমের একটাই জানলা আছে, ব্যাক সাইড ফেসিং আর কি, কাঞ্চনজঙ্ঘা ফেসিং নয়। এইখানে একটা অন্য প্রপার্টির ভিতরে কিছু অরেঞ্জ গার্ডেন আছে, এনাদের কিছু অরেঞ্জ ট্রিজ আছে, সেখানেও ফলন হয়েছে, একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন। তো আমাদের ভিউটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন ভিউ আর কি। এই হোমস্টেটার না ফার্স্ট ফ্লোরে 3টে রুম আছে। এই রুমগুলো হচ্ছে এনাদের প্রিমিয়াম রুম, এখান থেকে ভিউ বেটার, এখানে সাজসজ্জা বেটার। আনফর্চুনেটলি আমরা আজকে যেদিন এসছি সেদিন এই 3টে রুমের 3টেই সোল্ড আউট, তাই আপনাদের এখানে থেকে দেখাতে পারবো না। বাট আমি আপনাদের বলবো, যখন আপনারা যোগাযোগ করবেন বুকিংয়ের জন্য, স্পেসিফিক্যালি মেনশন করে দেবেন যে ফার্স্ট ফ্লোরের রুম চাই আমাদের। আপনাদের এই রুমগুলো এবং এখানের অ্যামিনিটিস বা সাজসজ্জাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই রকম তো শীতল হোমস্টের সামনের কিছুটা রাস্তাটা, এখানে আপনারা অনায়াসে নিজেদের গাড়ি টাড়ি রেখে দিতে পারবেন। এখানে আপনারা দেখুন, প্রথম যে জিনিসটা চোখে পড়বে, ব্যালকানিটা ভীষণ স্পেশিয়াস, সোফা সেট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো, এবং এই যে রেলিং ওয়ালগুলো সেগুলো যেহেতু কাঁচ দিয়ে বানানো, আপনি যদি এখানে নিচে বসেও চেয়ারে আশপাশটা দেখেন কোনো অবস্ট্রাকশন পাবেন না। ওনাদের ডাইনিং হল বা অন্যান্য অ্যামিনিটিস নিচে আছে, সেগুলো একটু পরে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এবং এই প্রপার্টিটা কিন্তু ওয়াইফাই এনেবলড, যদি এখানে এসে কোনো কাজ টাজ করতে হয়, ইন্টারনেটের প্রয়োজন পড়ে, আশা করি খুব একটা অসুবিধা হবে না। ওপরের ফ্লোরের যে রুম, তার মধ্যে একটা একটা করে আপনাদের ঘুরিয়ে দেখাই। আমার এই ঘরগুলো দেখেই খুব ভালো লেগেছে। ওপরে দেখুন ফলস রুফিং করা, আর এই রুমগুলো না আয়তনে অনেকটা বড়। আমাদের রুমগুলো কম্প্যারিটিভলি একটু ছোট, ওই জন্য দামগুলোও কম ওই রুমের। এখানে বেশ সেন্টার টেবিল, দুটো চেয়ার দিয়ে বসবার জায়গা করা, এবং এই রুমটা হচ্ছে এনাদের সব থেকে ভালো রুম। মানে রুমে বসে স্ট্রেট আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, মানে এই হচ্ছে সামনের ভ্যালি, এবং এই জায়গা থেকেই সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়। এখানে একটা আয়না আছে, একটা বড় ডাবল বেড আছে, এবং বারবারই যেটা বলছি, এইটা কিন্তু হোটেলের থেকে কোনো অংশে কম নয়। মানে ওনাদের রুমের সাজসজ্জা দেখেই আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন। ব্ল্যাঙ্কেটে কাভার আছে, ফ্রেশ টাওয়েল আছে, ওনারা সাবান দিয়েছেন, ইলেকট্রিক কেটেল আছে, সব কিছু আছে মোটামুটি। আর এইখানের যেটা টয়লেট, সেটা কিছুটা এরকম দেখুন আপনারা, গিজার থেকে শুরু করে সমস্ত মডার্ন অ্যামিনিটিস আছে। আমার এই রুমটা বেস্ট লাগলো। ফার্স্ট ফ্লোরে ঢুকে এসে একদম প্রথম এই যে বাঁদিকে রুমটা, সেটা, এখানের ভ্যালির ভিউও দুর্দান্ত, সব দিকে খুব ভালো। এই হোমস্টেটায় পার পার্সন থাকার খরচটা মোটামুটি 1400-1500 পার পার্সন থেকে শুরু হয় নিচের সাধারণ রুমগুলিতে, এবং এই ভালো রুমগুলিতে খরচ পড়তে পারে 1800 থেকে 2000 টাকা। খরচগুলো কিন্তু ডাইনামিক, সিজনের সঙ্গে কমতে বা বাড়তে পারে। এই ডান দিকে তো ডাবল বেডের রুমটা আপনাদের দেখালাম, যারা কাপেল হিসেবে আসছেন তাদের জন্য এই রুমটা খুব ভালো হবে। এবার যারা একটা বড় পরিবার আসছেন, ধরুন দুজন বড় মানুষ, সাথে একটা বাচ্চা কি দুটো বাচ্চা আছে, তাদের তো আরও স্পেশিয়াস রুম লাগবে, তারা এই রুমটাকে কনসিডার করতে পারেন। এই রুমেরও অ্যামিনিটিস বা অন্যান্য সমস্ত কিছু একই, বাট রুমটা অনেক স্পেশিয়াস, প্লাস ওনাদের কাছে এক্সট্রা ম্যাট্রেস আছে, যেটা আপনারা ইউজ করতে পারেন যদি কোনো থার্ড পার্সনকে অ্যাকোমোডেট করতে হয়। এখানেও সাজসজ্জা খুব ভালো, এখানেও টেবিল চেয়ার সব আছে, ইলেকট্রিক কেটেল পাবেন। এখানে একটা আলাদা করে ড্রেসিং এরিয়া পাবেন এই রুমগুলিতে স্পেসিফিক্যালি, আর এখানে টয়লেটটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ফার্স্ট ফ্লোরের লাস্ট রুম যেটা, সেটা আপনাদের দেখিয়ে দিই। এটার সঙ্গে এই ডান দিকের রুমটার একটাই তফাৎ, এটা ভিউ রুম, আর এটা ভিউ নেই, আপনাকে ব্যালকানিতে এসে ভিউটা দেখতে হবে। এটাও খুব সুন্দর, কিন্তু রুমটা দেখুন, খুব সোবার, সুন্দরভাবে সাজানো। যেহেতু
এইখানের গোটা সাজানোর টেক্সচারটার মধ্যে উডেন টাচ আছে না, তো জিনিসটাকে একটা প্রিমিয়াম ফিল এনে দেয়। আর এই দিকে পাবেন এখানেও এই রুমের ওয়াশরুম, এদিকে একটা ড্রেসিং এরিয়া। এই রুমটাও বেশ অনেকটা বড় জায়গা জুড়ে, দেখুন কি সুন্দর না। শীতল হোমস্টেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো। অবস্থানগতভাবেও এর লোকেশন খুব স্ট্র্যাটেজিক। অহলদারা ভিউ পয়েন্ট এখান থেকে মাত্র কিলোমিটার 2-2.5। নামথিং পোখরি লেক কাছে, এমনকি অরেঞ্জ গার্ডেনটা তো বললামই একদম এই প্রপার্টির পিছন দিকেই। তো রুমে বসেই আপনারা অরেঞ্জ গার্ডেনেরও ভিউ পাবেন। সামনে বিস্তৃত ভ্যালির ভিউ আছে, সব দিকে ভালো। আপনারা যারা চান শিটংয়ে এসে একটু ভালো মানের কোনো রুমে থাকতে, তাদের জন্য বোধহয় এই শীতল হোমস্টেটা একটা ভালো অপশন হতে পারে। এটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া, এখানেই বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, বিকেলে আড্ডা দিতে পারেন। আমিও আমার লাঞ্চটা সেরে নিই। আমরা সেদিন দুপুরবেলা লাঞ্চে পেলাম স্যালাড, পাঁপড় ভাজা, সাদা ভাত, ডাল, ডিমের ডালনা, আলুর একটি তরকারি। এই যেরকম হয়ে থাকে অন্যান্য হোমস্টেতে, আলাদা করে বলবার মতো কিছু নেই। খাবারের স্বাদও যে কিছু দুর্দান্ত লেগেছে তেমনটা নয়, ওই কাজ চালিয়ে নেওয়ার মতো। তবে এটা সত্যিই মানতে হবে যে সন্ধেবেলায় হোমস্টেটার যেভাবে ওনারা লাইট দিয়ে সাজিয়েছেন, বাইরে থেকে হোমস্টেটা দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল। আমাদের এই হোমস্টেটিতে ইভিনিং স্ন্যাক্স এবং ডিনারে কি ইউজুয়ালি মেনু থাকে বলে দিই, যদিও আলাদা করে কিছু নয়। যারা উত্তরবঙ্গ সিকিমে বারবার আসেন জানেনই। ইভিনিং স্ন্যাক্স হিসেবে থাকে ভেজ পকোড়া, তার সঙ্গে চা বা কফি নিতে পারেন। আমরা বাড়তি পে করে ওনাদের দিয়ে চিকেন পকোড়া এবং চিকেন মোমো বানিয়েছিলাম। সেটা কিন্তু ইউজুয়ালি থাকে না, আমি দেখিয়েছি, আমার ক্ল্যারিফাই করে দেওয়া দরকার, তার জন্য আমাদের আলাদা করে পে করতে হবে। বাট অ্যাটলিস্ট যেটা ভালো লাগলো, ওনারা রিকোয়েস্টটুকু রাখলেন। অনেক হোমস্টে আবার এইগুলোর ব্যাপারে ভীষণ রিজিড, একবারে মুখের ওপর না বলে দেয়। আর ডিনারে ওনারা জিজ্ঞেস করে নিয়েছিলেন ভাত না রুটি লাগবে, তার সঙ্গে ডাল, সবজি, ভাজা, চিকেন, পাঁপড়, স্যালাড এগুলো থাকে। হোমস্টের অন্যান্য বিষয়ের ব্যাপারে আমার খুব পজিটিভ একটা ওপিনিয়ন থাকলেও আমার এটা মনে হয় যে হোমস্টের এই যে গতানুগতিক খাবার, যারা টানা 3 দিন 4 দিন 5 দিন উত্তরবঙ্গে এসে অফবিট জায়গাগুলিতে থাকেন, কিছুটা একঘেয়েমি এনে দেয়। আমার তো মনে হয় যে ওনাদের একটা অপশান রাখা উচিত, যে যারা বেসিক পে করছেন তাদের এটা থাকলো। যদি আপনি চান, আপনি যদি আগে জানিয়ে রাখেন, আপনার জন্য কিছু অন্যান্য খাবারও করতে পারি। খুব সিম্পল এক্সাম্পল, কেউ সকালবেলা ডিমের কারির জায়গায় চিকেন কারি খেতে পারে, দুবেলাই সে চিকেন পেলো সেক্ষেত্রে। তো তাতে তো অ্যারেঞ্জমেন্টেরও আলাদা করে বিশাল কিছু ঝামেলা নেই। কিন্তু কেন যে এই অপশানসগুলোই রাখেন না, এটা আমার একটু অসুবিধে লাগে। আমি এখন অবধি যে হোমস্টেতে ঘুরেছি, খুব অল্প জায়গায় কাস্টমাইজেশনের সুযোগটা পেয়েছি বা একটা মেনু পেয়েছি, যেখানে আপনার ইচ্ছে মতো আলাদা করে কিছু অর্ডার দিতে পারেন। এই গতানুগতিক খাবার রোজ খেতে খেতে কিন্তু আমার অ্যাটলিস্ট খুব একঘেয়ে লাগে। আমার অপেক্ষা ছিল পরবর্তী দিন ভোর হওয়ার, এবং সকাল হতে না হতেই তিনি দেখা দিলেন। যদিও এই ট্রিপটাতে এর আগে অন্যান্য জায়গায় যতটা পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, এখানে কিন্তু সেই সুযোগটা হয়নি। তবে তাতে কোনো খারাপ লাগা ছিল না, মোটামুটি ভালোভাবেই দেখা গেছিল আমাদের হোমস্টের ব্যালকনি থেকে। আর সকালে আশপাশের ওভারঅল পরিবেশটাই কিন্তু খুব সুন্দর লাগছিল। হোমস্টে থেকে চেক আউট করবার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। সেদিন ব্রেকফাস্টে ওনারা অ্যারেঞ্জ করেছিলেন লুচি, ঘুগনি এবং ডিম সেদ্ধ। সেদিন চেক আউট করবার পর আমরা ডিসাইড করি নামথিং পোখরি এবং অহলদারা ভিউ পয়েন্ট দেখে তবে পরবর্তী গন্তব্যের দিকে যাব। যেরকম ভিডিওতে বারবারই বলছিলাম, এই দুটো জায়গা আমাদের হোমস্টে থেকে কিন্তু খুবই কাছাকাছি পড়ে। আমাদের হোমস্টেটি থেকে মিনিট 5-10 নিচে এলেই প্রথমে যে ট্যুরিস্ট স্পটটা পড়ে, সেটা হচ্ছে নামথিং পোখরি। আপনাদের একটু দেখাই, এইরকম কিছুটা। প্রচুর শীতের পসরা নিয়ে মানুষজন বসেছেন, শীতের টুপি, শাল। আর এই হচ্ছে সেই পবিত্র নামথিং পোখরি লেক। এখানে আছে হনুমানজির একটি মূর্তি। লেকটি তো পুরোপুরি ড্রাইড আপ এখন, প্রায় কিছুই তার অবশিষ্ট নেই। এখানে প্রচুর পরিমাণে স্যালামান্ডার্স পাওয়া যায়। কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এই নামথিং পোখরি লেকটিকে ঘিরে।
লোকাল মানুষজনের কাছে এই লেকটি অত্যন্ত একটি পবিত্র জায়গা। আর আশপাশটা গোটাটা পাইন ফরেস্টে মোড়া, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন। আমরা পৌঁছে গেছি অহলদারার ভিউ পয়েন্টে। এইখানে একটা চেকপোস্ট আছে, এখান থেকে আপনাদের ভিতরে যেতে হবে। অহলদারার এই চেকপোস্টটা থেকে ওপর অব্দি 300 মিটার মতো হাঁটা, গাড়ি যায়। কিন্তু এই সব জায়গার মতন এখানেও এখন অত্যাধিক ভিড় আর কি। ট্যুরিস্ট সিজনে যেরকম হয়ে থাকে সাইট সিইং স্পটগুলিতে, দেখুন শুধু একটা গাড়িও ওপরে উঠতে পারছে না, এখানেই দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা তাই পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বিরাট একটা চড়াই যে কিছু হবে তা নয়, আগেও গেছি। জ্যাম দেখুন শুধু। এই অহলদারা ভিউ পয়েন্টটিকে ঘিরেও এখন কত ভালো ভালো হোমস্টে হয়ে গেছে। এখানেও এখন দেখছি ছোট ছোট প্রচুর ক্যাফেটেরিয়া হয়েছে, অরেঞ্জেস বিক্রি হচ্ছে। তবে গোটা শিটংয়ে থেকেই এটা অনুভূত হলো যে এরকম শীতের সময়তে এসেও সকালে কিন্তু বিশেষ একটা কোনো ঠান্ডা নেই, একেবারেই জ্যাকেট না পরলেও চলে যাবে। $20 করে টিকিট নিতে হলো। পৌঁছে গেছি শিটং। আমি প্রথম গেছিলাম এই 2021-22 সাল নাগাদ। তখনের শিটং আর এখনের শিটং অনেক পাল্টেছে, প্রচুর হোমস্টে গড়ে উঠেছে, মানুষও কিন্তু এখন অনেক পরিমাণে আসা শুরু করেছে শিটংয়ে। শিটংয়ে এত সুন্দর ভ্যালির ভিউ বা গোটা পাহাড়ের ভিউ আর অন্য কোথাও পাবেন না। এই 360 ডিগ্রি ভিউ পয়েন্টে থাকবারও এখন কিন্তু খুব ভালো ভালো ব্যবস্থা হয়েছে। এখন নেটওয়ার্কেরও কিন্তু অতটা আর সমস্যা নেই। নিচে বয়ে চলা নদী, অন্যান্য সবুজ পাহাড়, এমনকি নতুন তৈরি হওয়া রেল ব্রিজটাও কিন্তু এই অহলদারার ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আগে শিটংয়ের পরিচয় ছিল একটা ছোট্ট পাহাড়ি অফবিট গ্রাম হিসেবে, যেখানে মানুষ যেতেন দার্জিলিং ঘুরতে যাওয়ার সময়, কখনো আসবার সময়, কখনো ফেরার সময় একটা দিন কাটিয়ে নেওয়ার জন্য। তবে এখন কিন্তু শিটংকে যে রূপে দেখলাম তাকে আর বছর দুয়েক পরে আর অফবিট বলে বলা যাবে কিনা এটা নিয়েই ভাবতে হয়, কারণ মানুষ প্রচুর পরিমাণে আসা শুরু হয়েছে এবং এত মানুষকে অ্যাকোমোডেট করবার জন্য নতুন হোমস্টে গড়ে উঠেছে। শুধু একটাই চিন্তা, আবারও যদি ঘিঞ্জি হয়ে ওঠে তাহলে কিন্তু এই জায়গাটিও মেন টাউন দার্জিলিংয়ের মতো অনেকের কাছেই নাপছন্দ হয়ে উঠতে পারে। তখন অন্যান্য পর্যটকরা ধীরে ধীরে হয়তো মুখ ফেরাবে। যেরকম আছে এখানেই বোধহয় এবার থেমে যাওয়া ভালো। শিটং 3টে ভাগে বিভক্ত, শিটং 1, 2 এবং 3। আমরা এবারে এসে উঠেছিলাম শিটং 3 এর শীতল হোমস্টেতে। তো আপনারা যারা যে কোনো শিটংয়ের এই যে কোনো বিভাগে থাকছেন আর কি, 1, 2, 3, সেখান থেকেই অহলদারা, লাটপাঞ্চার এগুলো কিন্তু অ্যাজ এ সাইট সিইং ঘুরে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবং আমি আরেকটা জিনিস বলবো, এই যে তৃষার পিছনে এই যে হোমস্টেগুলি দেখছেন, এখানে এরকম প্রচুর হয়েছে, কি বলিস? একদম, এখানে থাকলে প্রচুর হোমস্টে আপনারা পেয়ে যাবেন। এখন তো শিটংয়ে মানে হোমস্টে গিজগিজ করছে, সেটা। এরকম প্রিমিয়াম থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি সমস্ত রকমের হোমস্টেজ আপনারা পেয়ে যাবেন। সেটাই, এগুলোয় থাকলে কিন্তু দুর্দান্ত ভিউ পাবেন অ্যাক্রস দ্য ডে। আজকের গল্প এই অহলদারাতে দাঁড়িয়েই শেষ করছি। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব কালিম্পংয়ে এবং কালিম্পংয়ে থাকবার জন্য অন্যতম একটি সেরা রিসর্টের হদিস দেব আপনাদের। ভালো থাকবেন সবাই। আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে খুব খুব শীঘ্রই।